আমাদের ভোটের ময়দানে আমাদের নাম্বার ওয়ান নেতারা এই ধরনের কথা বলে। কেউ বেহেশতের টিকিট বিক্রি করে, কেউ দোজখে যাবার ভয় দেখায়, 24কে স্বীকৃতি দেওয়ার জন্য। আবার কেউ কেউ বলছে আমরা বাধ্য হয়ে হায়ার কথা বলছি। রাজনৈতিক দলগুলো আপনি যদি জরিপ করেন, আপনি 80% বৃদ্ধ লোক আমাদের রাজনৈতিক মাঠে। সুশীল যাদেরকে ভাবতাম তারা এখন এই যে লোভে দুই ভাগে হয়ে গেছে। কেউ বিএনপির ন্যারেটিভ করে, কেউ জামাতের ন্যারেটিভ করে। যাদেরকে আমরা বলছি তোমরা ফ্যাসিস্ট, এবং যেই যেই কার্যকারণে আমরা একটা ফ্যাসিস্ট তৈরি হয়, সেই কার্যকারণগুলো বন্ধ করার জন্য বা সেটা থেকে বেরিয়ে আসার জন্য রাজনৈতিক দলের একটা কর্মসূচি আছে কিনা আপনার যদি জানা থাকে আপনি আমারে বলবেন। এই ভোটে হওয়া উচিত কি ছিল যে 24 আমার সামনে, এই 24 যেই কারণে এই 24 এসেছে, এই 24 দরকার ছিল, সেই কারণগুলো আমরা মূল উৎপাটন করব। উৎপাটনের কর্মসূচি এই, যেটি ছিল বিএনপির 31 দফা কর্মসূচিতে। সেই 31 দফার ভিত্তিতে, সেই 31 দফার কথাবার্তা নিয়ে কি আমরা এগোচ্ছি? আমরা এখন বলছি আমরা গণভোটে আমরা হায়ার কথা বলছি, সংস্কার, আমরা এই যে 24কে স্বীকৃতি দেওয়ার জন্য। আবার কেউ কেউ বলছে আমরা বাধ্য হয়ে হায়ার কথা বলছি। অর্থাৎ দ্বিচারিতাটা কি? আপনি রাজনৈতিক দলগুলো আমাদের সামনে যেই কর্মসূচি দিয়ে যে কথা বলবে, আমরা ভাববো যে এই কথার উপর সে স্ট্যান্ড করে। জুলাই সনদ দীর্ঘ কয়েক প্রক্রিয়ার মাধ্যমে সবাই পাশ করেছে, সেটি ভোটে গিয়েছে মানে এটি যাতে আর কোনো কর্নার থেকে বিরোধিতা না হয়। ইনফ্যাক্ট সব রাজনৈতিক দল যখন স্বাক্ষর করে তখন আর ভোটেরও দরকার হয় না। সবাই যখন বলেছে যেহেতু রাজনৈতিক দলগুলো মানুষের প্রতিনিধিত্ব করে, ওইটা তো দরকার হয় না। যখন ভোটে গেল তখন বলে যে না, আমরা বাধ্য হয়ে আমরা হার পক্ষে দিচ্ছি। তার মানে কি তোমার মনের ভিতর অন্যটা আছে, তুমি বাধ্য হয়ে এটা বলতেছো, এটিকে তো রাজনীতিতে মুনাফিকি বলে। আমার কথা হলো, আজকে আপনি যে একটু আগে বললেন যে এক এক দলের নিন্দা করে ওরা বড় হতে চায়। আজকে যদি ধরেন আপনি জামাত ইসলামকে যে স্টিগমাটাইজড করেন, আপনি কি সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন? আমি যখন পরিষ্কার হব, আমি যখন ক্লিন হব যে কোনো একটা সাবজেক্ট ম্যাটারে, তখন কেউ যদি আনক্লিন থাকে, অপরিষ্কার থাকে, আমি তাকে বলতে পারবো যে ও মাই গড, হি ইজ এ ডার্টি ম্যান। বাট আমি যখন ডার্টি বিলংস করি, আই সাপোজ টু নট সে হি অর শি ইজ ডার্টি। এই জামাত ইসলাম তো প্রত্যেকটা রাজনৈতিক দলের একদম ক্ষয়ের খা ছিল সময়ের প্রয়োজনে। যারা ওদের সাথে ছিল তাদেরকে তো আর নৈতিকতা থাকে না যে তাদেরকে স্টিগমাটাইজড করা, যে তোমার ওই সময় এই ভূমিকা ছিল, ওই সময় এই ভূমিকা ছিল। আর তাছাড়া আমরা 24 কেন এসছে পুরনো বন্দোবস্ত বাদ দিতে? পুরনো বন্দোবস্ত এটাই ছিল। তো আপনার বিভিন্ন পূর্বের ইতিহাসের আলোকে এখনো পর্যন্ত জামাতের কারণে, যেটি আসলে অনেকেই অবিশ্বাস করেছে যে বিএনপি নেতা এমন একটা মন্তব্য করবেন, তবুও ভূমিকম্প পর্যন্ত হচ্ছে। তো আমরা মনে করি মাঝে মাঝে তামাশা করে, মাঝে মাঝে আমাকে হাসায়, হাসির খোরাক দেয়, আমি এটাতে অপোজ করি না। এই যে এসব কথা বলে বাজে কথা বলে আমরা আমাদের অবস্থানটা সারা পৃথিবীর কাছে এত সুন্দরভাবে ডিসক্লোজ করতেছি যে আমাদের ভোটের ময়দানে আমাদের নাম্বার ওয়ান নেতারা এই ধরনের কথা বলে। কেউ বেহেশতের টিকিট বলে বিক্রি করে, কেউ দোজখে যাবার ভয় দেখায়, কেউ এটা করে সেটা করে। এখনো বেহেশতের টিকিট তো বিক্রি করছে তারা, এখনো তো আপনি কি এসব কারণে তো বলা আমি যদি, এবং জনাব তারেক রহমান তো বলেছে যে আমাদের আল্লাহ সবার জন্য সমান। আমি তো মনে করি বরঞ্চ যারা বেহেশতের টিকিট বিক্রি করে অন্য সাইড বলা উচিত তোরা আরো বেশি বিক্রি কর, মানুষ এটা পছন্দ করে না। আমার কোশ্চেনটা হয়েছে, কেউ যদি কারো টিকিট বিক্রি করে, এটা পাবলিকের কাছে আপনি যাচ্ছেন, তো পাবলিক কিন্তু এগুলোকে ভালোভাবে পছন্দ করে না। আমি আবার বলতেছি, নিন্দা দিয়ে আপনি ওভারকাম করতে চাচ্ছেন। আমি বলছি এই নিন্দা দিয়ে ওভারকামের সময় তো শেষ। সবচেয়ে বড় কথা কি জানেন, আপনি গলত এই নিন্দা দিয়ে ওভারকাম করতে কারা চাচ্ছে বলে মনে করেন? সবাই। আমরা দুটি জোটকে দেখতে পাচ্ছি। এতে তুলনামূলকভাবে আপনি কাদেরকে বেশি দায় দিবেন? বেশি দায়ের কথা না, ওই যে এরপরে এইসব নিন্দা থেকে আসলে এটার শেষ পর্যন্ত এটা খুব খারাপ। হ্যাঁ, এই আপনি এবং সেটার অবয়ব কেমন হবে নির্বাচনের দিকে ইমপ্যাক্টটা বলি। এই যে নিন্দার ভিতর আমরা চলে গেলাম, কমপ্লিটলি একটা বাজের ভিতর চলে গেলাম। এই নিন্দা টক্সিক রিলেশন তৈরি করবে। এই নিন্দা বিভিন্নখানে, এই নিন্দা অনেকে টেম্পার লুজ করার একটা সিচুয়েশন তৈরি হবে। এই নিন্দাটা কিন্তু প্রোডাক্ট অফ কেওয়াজ, কোয়ারেল, মারামারি, রক্ত, অর্থাৎ হেট্রেড রিলেশন। আমরা তো চেয়েছি 24-এর পরে ইলেকশন হবে একদম সৌহার্দ্যপূর্ণ, আমরা মানুষের কাছে যাব, আমাদের উন্নয়নের কথা বলে, আমরা নিন্দার হেট্রেডের কথা বলে যাব না। ভেরি সিম্পল। আমি কর্মসূচির কথা বলবো,
আমি আমি ধরেন আজকে স্বাস্থ্য সেবা একদমই নাই, আপনি সরকারি হসপিটালে গিয়ে দেখবেন যে যাতা অবস্থা। আমি বলবো যে ভাই আমি যদি যাই এই যাতা অবস্থার পরিবর্তন হবে, এবং শুধু এটা বললে হবে না, এই যাতা অবস্থার কারণ হয়েছে এটা, এই কারণগুলো আমি আমার এই কর্মসূচির মাধ্যমে আমি পরিহার করব। নো ওয়ান। তারপরে সবচেয়ে বড় কথা, পৃথিবী এগুচ্ছে, এআই এর যুগ, এডুকেটেড পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আপনি সেখানে তারপরে ইয়াং পিপল, ইয়াং ব্লাড, ইয়াং মাইন্ড। আপনি রাজনৈতিক দলগুলো আপনি যদি জরিপ করেন, আপনি 80% বৃদ্ধ লোক আমাদের রাজনৈতিক মাঠে। এই বৃদ্ধ লোকগুলো যেই সময়টা বিলংস করে, নাও যেই জেনারেশনটা এখন মাঠে ময়দানে আছে, জেনজি বলি, সেই অবস্থা তো তারা বিলংস করে না, তারা তো তাদের ডিমান্ড বুঝবে না। কিন্তু রাজনৈতিক দলগুলো শুরুতেই ফেল করছে যে এই বৃদ্ধদেরকে আপনি এনে, যারা তাদের, আমি আবার সরি টু সে বলতে চাই, শরীর যাদের নিজেরই কন্ট্রোল থাকে না শরীরের প্রতি, এটা স্বাভাবিক কিছু না, রোগ শোকে ভোগে অনেকে, মস্তিষ্কের বিকৃতি হয়, মেমোরি লস হয়, অনেকক্ষণ পড়তে পারে না। সংসদ তো মেধার জায়গা, পড়ার জায়গা, নতুন গবেষণার জায়গা, নতুন আইনের জায়গা, আইন মান্য করার জায়গা। আরেকটা কথা, কি লজ্জার একটা বিষয়, 59% বড় একটা দলের ঋণ খেলাপি প্রার্থী, এবং সবচেয়ে বড় কথা 100 কোটি টাকা ঋণ খেলাপি, আবার নির্লজ্জভাবে আবার বলে যে ঋণ খেলাপি কাটিয়ে প্রার্থী হওয়ার জন্য আবার কোর্টে কাছারিতে দৌড়াচ্ছে। সবচেয়ে বাজে, নির্বাচন কমিশন বলে মনোকষ্ট নিয়ে আমি অনেক ঋণ খেলাপিকে বৈধতা দিয়েছি। এর মতো বাজে, এর চেয়ে বাজে আর কি হইতে পারে? আপনি আমার প্রশ্ন করছেন ইলেকশন কেমন হবে, যে ইলেকশন কমিশন এই কথা বলে একটা অন্যায় কাজ করে ইলেকশন কন্ডাক্ট করবে, তো পুরো ইলেকশন অন্যায় হবে না? আমি বলতেছি নতুন উদাহরণ দেওয়ার দরকার নেই। মনে কষ্ট রেখে কতজনকে জেনে আবার বিজয় ঘোষণা করে আমি সেটাই, আবার কতজনকে যদি এইটা হয়, যদি উনি মনে কষ্ট রেখে যদি 100 জনকে, মানে মনের উপরেও যদি নির্ভর করে সবকিছু, আপনি আইনে বলছে বিল খেলাপি 1 টাকা, অর্থাৎ তুমি নিজেই বিল খেলাপি, তুমি সংসদে মানুষের কথা কেন বলবা? তাকে আপনি মনের কষ্টে আপনি বৈধতা দিয়ে দিলেন। তারপরে যে দ্বৈত নাগরিক আইনে বলছে, এখন ফার্স্ট ক্লাস একটা কথা আসছে, বলে যে দ্বৈত নাগরিক নমিনেশন দিছে, অপরাধের কিছু নাই, যারা আমাদের রাষ্ট্রে কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক তারা সব বিদেশি নাগরিক, বিদেশিরা দেশ চালাইলে আমি কেন হইতে পারবো না? জাস্টিফাই, দিস কোয়াইট জাস্টিফাই। আমি বলতেছি আমাদের টোটাল বন্দোবস্তের ভিতর যেই পরিবর্তনগুলো আসার দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর যে আচরণের পরিবর্তনের দরকার ছিল, তারপর সুশীল সমাজের যেই অবস্থানের দরকার ছিল, এখন সুশীল যাদেরকে ভাবতাম তারা এখন এই যে লোভে 2 ভাগে হয়ে গেছে, কেউ বিএনপির ন্যারেটিভ করে, কেউ জামাতের ন্যারেটিভ করে। আগে কিন্তু এই যে 6 মাস 9 মাস আগেও তাদেরকে কিন্তু আমরা অন্যভাবে দেখছি। এখন ক্ষমতায় কে যাবে কে যাবে না এই কথা বিবেচনা রেখে আমার সুশীল অনেকে, যাদেরকে মানুষ ট্রাস্টে নিয়েছে, আস্থায় নিয়েছে, তারা গড্ডালিকা প্রবাহের মতো ওই লোভে পড়ে এখন নতুন নতুন বয়ান দিচ্ছে, ইভেন এই বয়ানটা তাদের আগের বয়ানের সম্পূর্ণ বিপরীত। তো সুতরাং আমি বলতেছি আমাদের জাতিগতভাবে বা আমরা ভালোর আলোর দিকে যাবার যেই সূচনাটা আমরা দেখেছি, আমি আজকে আপনার টকশোর মাধ্যমে আমি বলতেছি অনেকের মতে, অনেকের সাথে একমত হয়ে, যে আসলে আমরা ভালোর দিকে যাচ্ছি না, আমরা শুভর দিকে যাচ্ছি না, আলোর দিকে যাচ্ছি না, কল্যাণের দিকে যাচ্ছি না। তবে হোপলেস হওয়া চলবে না। আমরা মনে করি ভোটারদের কাছে এখনো ট্রাম্প কার্ড আছে, অ্যাটলিস্ট বাজে চয়েসের ভিতরও কম বাজে চয়েসটা তারা বেছে নেবে, যেহেতু তাদের কাছে চয়েস অল্প। এই অল্প চয়েসের ভিতর সে কম বাজের ভিতর গেলেও অন্তত কিছুটা হলো অন্তত একটা নোটিশ পাবে রাজনৈতিক দলগুলো, আজে বাজে লোক দিয়ে তুমি আর পার পাওয়ার চেষ্টা করো না।